আরে ম্যাম, আপনি আমাকে মারছেন কেন? আমি কি করেছি আপনার? কুত্তার বাচ্চা, তুই কি করেছিস জানিস না? তুই আমাকে বিয়ে করলি কেন? হ্যাঁ, তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? আমি যে টাকা প্রত্যেকদিন খরচ করি তুই সেই টাকা 2 মাসও বেতন পাস না, বুঝলি? ম্যাম, আপনি তখন যদি গ্রামবাসীকে না পুলিশের ভয় দেখাতেন, তাহলে তারা রেগে গিয়ে আপনাকে আমার সঙ্গে বিয়ে দিত না। আর আমি তো বোঝানোর চেষ্টা করেছি। এমন না আপনার সঙ্গে বিয়ের কথা শুনে আমি নাচতে নাচতে বিয়ে করেছি। তুই তো তাই করেছিস। আমাকে বিয়ে করতে পারলে তুই সাম্রাজ্য পেয়ে যাবি, রাজকুমারীও পেয়ে যাবি। এটা ভেবেছিলি তাই না? একবার আগে ঢাকায় যাই, তারপর তোর ব্যবস্থা করছি। কথাটা বলে নেহা যে খাটের উপর শুয়ে পড়ে। স্বাধীন কোথায় শুবে বুঝতে পারে না, খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে বলে, কিরে, এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? লাইট অফ কর। অনেক ঘুম পেয়েছে আমার, রাত কম হয়নি। কিন্তু ম্যাম, আমি কোথায় ঘুমাবো? স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তারপর বলে, কোথায় ঘুমাবি মানে? আমি কি তোকে দেখিয়ে দেব নাকি? মাটিতে ঘুমা, না হলে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। আর একটা কথা, আমার সাথে উল্টাপাল্টা কাজ করার চিন্তা ভাবনা একদমই করবি না, তাহলে তোকে কিন্তু মেরে ফেলবো আমি, সঙ্গে তোর পরিবারকেও। নেহার কথা শুনে স্বাধীন লাইট অফ করে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত গভীর হতে লাগে, নিঝুম বৃষ্টি হতে লাগে, অনবরত মেঘের গর্জন। নেহা ভয় পেয়ে যায়, উঠে লাইট অন করে, কিন্তু কারেন্ট নাই। ফ্ল্যাশ লাইট অন করবে, কিন্তু ফোনে চার্জ নাই। স্বাধীন স্বাধীন বলে চিৎকার করতে লাগে। স্বাধীনের ঘুম ভেঙে যায়, সোফা থেকে উঠে নেহার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ম্যাম, কি হয়েছে? এমনভাবে চিৎকার করছেন কেন? মানে আমি মেঘের গর্জন দেখে অনেক ভয় পাই যখন বৃষ্টি হয়। ঢাকায় যখন মেঘ বৃষ্টি হয় তখন আমি আমার রুম থেকে গিয়ে মা বাবার সঙ্গে ঘুমিয়ে পড়ি, কিন্তু এখানে তো তারা নেই, আমার অনেক ভয় করছে। নেহার কথাটা শেষ না হতে আরেকটা বজ্রপাত হয়। নেহা খাট থেকে উঠে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন শিহরিত হয়ে যায় নেহার আকর্ষণিক স্পর্শে। কিছুক্ষণ পর স্বাধীনের ধ্যান ভাঙে, নেহাকে তার কাছ থেকে সারিয়ে বলে, আরে ম্যাম, কি শুরু করলেন? ছাড়েন আমাকে, ছাড়েন বলছি। প্লিজ এভাবে কথা বলিস না, অনেক ভয় করছে আমার। তুই আজকের রাতটা না হয় আমার সঙ্গেই থাক। তারপর নেহা স্বাধীনকে অনেক জোরাজুরি করতে লাগে। শেষমেশ স্বাধীন খাটের উপর শুয়ে পড়ে। তখন আরেকটা বজ্রপাত হলে নেহা এসে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন অবাক হয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে দুজনের। নেহা কেমন যেন ধীরে ধীরে স্বাধীনের ভেতরে ঢুকে যেতে লাগে। ঘাড়ে অনবরত মুখ লাগিয়ে নিঃশ্বাস ফেলতে লাগে। স্বাধীন বিস্মিত হয়ে যায়। ম্যাম, কি করছেন এইসব? ছাড়েন আমাকে, ছাড়েন বলছি। চুপ, একদম চুপ, যা করছি করতে দে। স্বাধীন নেহার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। স্বাধীন মূর্তির নাই শুয়ে আছে। নেহা স্বাধীনের বুকের উপর উঠে অনবরত কিস করতে করতে এক পর্যায়ে নেহা স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে ফেলে। স্বাধীন বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক পর্যায়ে নেহা স্বাধীনের শার্টের বোতাম খুলতে লাগে। স্বাধীন তাল সামলাতে না পেরে নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। তারপর নেহাকে তার বুকের উপর থেকে সরিয়ে নেহার উপর ঝাঁপিয়ে পড়ে স্বাধীন। নেহা স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে কেঁপে উঠতে লাগে। এক পর্যায়ে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সেটা দেখে স্বাধীনের কোনো হেলদোল নেই। আদর করতে করতে ক্লান্ত হয়ে গেলে নেহার উপরই শুয়ে পড়ে। বাহিরে বৃষ্টির উৎপাত অনেকটাই কমে গিয়েছে। নেহা স্বাধীনের মাথাতে নিজের অজান্তেই হাত বুলিয়ে দিতে লাগে। এভাবেই দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুমাচ্ছিল, হঠাৎ মেঝেতে পড়ে যায়। ঘুম ঘুম চোখে উপরের দিকে তাকিয়ে দেখে নেহার শরীরে বিন্দুমাত্র জামা কাপড় নেই। চাদর দিয়ে শরীর ঢেকে রেখেছে, আর স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ম্যাম, এভাবে ধাক্কা দিলেন কেন? কাঁচা ঘুম ভেঙে ফেললেন আমার। কুত্তার বাচ্চা, তোকে বলেছি আমার কাছ থেকে দূরে থাকতে, আর তুই আমার সুযোগ নিয়ে আমার সঙ্গে রাতে। তোকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুই অন্যান্য ছেলেদের মতো। ম্যাম, আমি আবার আপনার কি ক্ষতি করলাম? কুত্তার বাচ্চা, বুঝতে পারছিস না নাকি বুঝেও না বোঝার ভঙ্গিমা করছে? শালা, নিচের দিকে তাকা, তাহলে বুঝতে পারবি। নেহার কথা শুনে স্বাধীন নিজের দিকে তাকায়। শরীরে বিন্দু মাত্র পোশাক নেই। স্বাধীন হাত দিয়ে ঢাকার চেষ্টা করে।
এখন বুঝতে পারলি তো কেন তোকে কথাটা বললাম? সরি ম্যাম। তখনই স্বাধীনের সব কথা মনে পড়তে লাগে। তার তো কোনো দোষ নেই, নেহাই তো তাকে জোর করে এসব করেছে। এখন নেহাকে বলল বিশ্বাস করবে না। তারপর ফ্লোর থেকে শার্ট প্যান্ট কুড়িয়ে পরে নেয়। নেহা অনবরত কান্না করতে লাগে। স্বাধীন কি বলে নেহাকে বোঝাবে বুঝতে পারে না। বিশ্বাস করেন, যা হয়েছে আমার কিছু মনে নেই, আর কিছু মনেও রাখতে চাই না। ধরেন একটা সুইসাইড, এর বেশি কিছু না। চুপ, একদম চুপ। তোকে সিলেট আনাটাই আমার ভুল ছিল। প্রথমে বিয়ে করলে, এখন আবার আমার কে? বাকি কথা না বলে নেহা তার মুখ চেপে ধরে কান্না করতে লাগে। স্বাধীন বুঝতে পারে না নেহাকে এখন কি বলে সান্ত্বনা দেবে, তাই সেখানে আর না থেকে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে এখনো কান্না করছে। ম্যাম, সরি তো বললাম, আর কিভাবে বললে আপনি আমাকে ক্ষমা করবেন বলেন? আচ্ছা, এই নেন লাঠি, যত ইচ্ছা আমাকে তত মারেন। না আমি কিছু বলবো না, তাও এভাবে থাকবেন না? যান, ফ্রেশ হয়ে আসেন, সময় হয়ে গেছে, আমাদের আবার বের হতে হবে। স্বাধীনের কথা শুনে নেহা পোশাক পরিধান করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে আসে। তারপর নেহা একাই রুমের বাইরে চলে যায়, স্বাধীনের পিছনে। তারপর চেয়ারম্যান সাহেব আর তার পরিবারকে বিদায় জানিয়ে চলে আসে হোটেলে। নেহা তার রুমে গিয়ে রাগে ফুঁসতে লাগে কিভাবে স্বাধীনকে সাহায্য করবে তার জন্য। অন্যদিকে স্বাধীন রুমে গিয়ে ভাবতে লাগে নেহা কি আদৌ তাকে ক্ষমা করবে, নাকি ঢাকায় গেলে তার চাকরিটা নট করে দেবে। এইসবই ভাবতে লাগে। তারপর জামা কাপড় গুছিয়ে ব্যাগপত্র গুছিয়ে নেয়। নেহার রুমে এসে দরজা কড়া নাড়তেই নেহা দরজা খুলে দেয়। তারপর নেহার জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে ফেলে। ম্যাম, ড্রাইভার ফোন দিয়েছিল, গাড়ি ঠিক করে নিচে অপেক্ষা করছে। আর আজকে সকালেই তো ঢাকায় ব্যাক করার কথা, আমাদের রেডি হয়নি। রেডি হওয়া লাগবে না, চল, এমন ভাবেই যাব। কথাটা বলেই নেহার রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন লাগেজগুলো নিয়ে বের হয়ে যায়। কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে নেহা গাড়িতে উঠে বসে। স্বাধীন লাগেজগুলো ডিকিতে রাখে। গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে। আধা ঘন্টা পর ঢাকায় এসে পৌঁছায় তারা। নেহা গাড়ি থেকে নেমে তার বাবা মার সঙ্গে কথা না বলে সোজা রুমে চলে যায়। স্বাধীন লাগেজগুলো নিয়ে বাড়ির মধ্যে রেখে যে বাহির হতে যাবে, ঠিক পেছন থেকে নেহার বাবা বলে, স্বাধীন, নেহার কি হয়েছে? প্রত্যেকবার তো অফিসের কাজ করে বাসায় আসার পর আমাদের সঙ্গে কথা বলতো, কিন্তু আজ এইভাবে কোনো কথা না বলে শুধু রুমে চলে গেল। পিছে পিছে তোমায় আনতে গিয়েছিল, দরজা লাগিয়ে দিয়েছে আর খুলছে না। কিছু কি হয়েছে? স্বাধীন কি বলবে বুঝতে পারে না। মাথা চুলকাতে চুলকাতে বলে, কই আঙ্কেল, আমার চোখে তো তেমন কিছু করেনি ম্যাম, হয়তোবা অনেক ক্লান্ত, তাই রুমে গিয়েছে রেস্ট নেওয়ার জন্য, চিন্তা করবেন না। তারপর স্বাধীন বাড়ির বাইরে চলে আসে। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে নেহাকে একটা মেসেজ দেয়। ম্যাম, যা হয়েছে তার জন্য আই অ্যাম রিয়েলি সরি, বাট আপনার ফ্যামিলি অনেক কষ্ট পেয়েছে। আপনি তাদের সঙ্গে কথা না বলে রুমে গিয়েছেন। প্লিজ নিজেকে সামলিয়ে ফ্রি মাইন্ড হয়ে আপনার ফ্যামিলিকে সময় দিন। আর হ্যাঁ, আপনি যদি বলেন আমি আর আপনার অফিসে চাকরি করব না, কোনো না কোনো চাকরি খুঁজে নেব আমি। মেসেজটা দিয়ে স্বাধীন মোবাইল বন্ধ করে পকেটে রেখে দেয়। তারপর লাগেজ নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগে রিক্সার জন্য। একটু পর রিক্সা পেয়ে যায়। তারপর স্বাধীন তার বাসায় চলে আসে। অন্যদিকে নেহার ফোনে মেসেজের শব্দ হতেই হাতে নিয়ে দেখে স্বাধীনের মেসেজ। পরে অনেক বিরক্ত হয়ে যায়। মোবাইলটা ফ্লোরে আচামারি দুটুকরো হয়ে যায়। নেহা নিজের মাথায় চুল নিজে খামচি দিয়ে ধরে। তখনই মনে পড়ে যায় রাতের কথা। আচ্ছা, ওকে যে এত দোষারোপ করছি, বাট ওর তো কোনো দোষ নেই। আমি তো ওকে জোর করে। নেহা, কি করেছিস তুই ছোট লোকের বাচ্চার সঙ্গে? এখন যদি ওর বেবি তোর পেটে চলে আসে তখন কি হবে? এসব কথা ভেবে আরও নেহা ভেঙে পড়ে। একটু পর নিজেকে সামলে নেয়। তারপর ওয়াশরুমে গিয়ে গোসল করে বাইরে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো হেয়ার ড্রাই করতে লাগে। অন্যদিকে স্বাধীন বাসায় চলে যায়। তার রুমে গিয়ে লম্বা একটা ঘুম দেয়। ঘুম ভাঙতে বিকেল হয়ে যায়। তারপর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় চলে যায়।
এইভাবে পেরিয়ে যায় রাতটা। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে গিয়ে দেখে নেহা এখনো আসেনি। স্বাধীন তার কাজ করতে লাগে। স্বাধীন এই অফিসে সামান্য একটা পিয়ন। তার কাজ একটা ফাইল একটা টেবিলে দেওয়া, আবার অন্য টেবিল থেকে ফাইল নিয়ে আরেক টেবিলে দেওয়া, সবার কফি বানিয়ে দেওয়া, এসবই আর কি। স্বাধীন মন দিয়ে কাজ করছিল। তখনই নেহা অফিসে আসে। সবাই দাঁড়িয়ে পড়ে। স্বাধীন নেহার দিকে একটু তাকায়, তারপর কেবিনে চলে যায়। টেবিলে গিয়ে কাজ করতে লাগে। এভাবে টিফিন পিরিয়ড হয়। স্বাধীন ক্যান্টিনে গিয়ে কর্নারে একটা সিটে বসে খাবার খাচ্ছিল। এমন সময় অফিসের এক কলিগ এসে স্বাধীনের পাশে দাঁড়িয়ে বলে, আমি কি তোমার পাশে বসে খাবার খেতে পারি? স্বাধীন খাওয়া বাদ দিয়ে পাশে তাকিয়ে দেখে সাথী মুচকি একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ বসুন বসুন ম্যাম, কোনো সমস্যা নেই। তারপর সাথী স্বাধীনের পাশে বসে পড়ে খাওয়া দাওয়া করতে লাগে আর দুজন কথা বলতে লাগে। তখনই নেহা ক্যান্টিনে আসে একটা প্রয়োজনে। স্বাধীনকে সাথীর সাথে কথা বলতে দেখে। তার কেন জানি অনেক জেলাস ফিল হয়, কিন্তু কি করবে? এখন তো টিফিন পিরিয়ড, কোনো কাজও বলতে পারবে না যে এক প্রকার কাজ শেষ না করে কেবিনে চলে যায়। টেবিলের সামনে থাকা জাম্পিং বলটা নিয়ে অনবরত হাতে চাপতে লাগে আর নিজের রাগকে কন্ট্রোল করতে লাগে। দেখতে দেখতে টিফিন পিরিয়ড শেষ হয়ে যায়। সবাই কাজ করতে লাগে। তখনই স্বাধীনকে নেহা তার কেবিনে ডাকে। স্বাধীন আসতে নেহা বলে, যা তুই আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। স্বাধীন বাধ্য ছেলে মতো কফি বানিয়ে নেহার দিকে দিতেই এক চুমুক দিয়ে নেহা স্বাধীনের মুখে ছুঁড়ে মারে। গরম কফি থাকাতে স্বাধীনের মুখ জ্বলতে লাগে। ম্যাম কি হয়েছে? কফি আমার দিকে এইভাবে ছুঁড়ে মারলেন কেন? আমার ইচ্ছে কফি ভালো হয়নি। কোন দিকে তোর মন থাকে? সব সময় সুন্দরী মেয়েদেরকে ফ্লার্ট করিস, ওইদিকে মন দিয়ে রাখিস নাকি? আর একবার দেখি কোনো মেয়ের সঙ্গে কথা বলতে, তাহলে তোকে চাকরি থেকে বের করে দিব। স্বাধীন বুঝতে পারে না নেহার কথা, মানে শুধু এতটুকু বুঝতে পারে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখলে তাকে অফিস থেকে বের করে দেবে। তারপর চায়ের ভাঙ্গা টুকরোগুলো তুলতে গেলে স্বাধীনের হাত কিছুটা অংশ কেটে যায়। রক্ত বের হয়ে পড়তে লাগে। নেহার কেন জানি অনেক খারাপ লাগে, কারণ তার জন্য ছেলেটার হাত কেটে গিয়েছে। দৌড়ে গিয়ে স্বাধীনের হাত চেপে ধরে বলে, কাজ করবি দেখে শুনে কাজ করবি, না দেখে শুনে হাতের কি 12টা বাজিয়ে ফেলেছিস। এখন তো কোনো কাজও করতে পারবি না। রক্ত বের হচ্ছে কিভাবে? ম্যাম আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। আপনার রক্তের কোনো মূল্য নেই। আর হ্যাঁ, কাজ করতে পারবো, সমস্যা নেই। আপনার কাজে কখনো বরখেলাপি করব না। হয়েছে, তোকে আর বলতে হবে না। এখন আয়, তোর হাত ব্যান্ডেজ করে দেই। কথাটা বলে নেহা স্বাধীনকে উঠিয়ে চেয়ারের উপর বসিয়ে দেয়। তারপর ফার্স্ট এড বক্স বের করে স্বাধীনের হাতে কাটা জায়গায় স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। তারপর নিজে ফ্লোরে থাকা কাচের টুকরোগুলো পরিষ্কার করতে লাগে। স্বাধীন অবাক হয়ে যায়, নেহার আবার কি হলো? আই এম রিয়েলি সরি। সরি বলতে হবে না ম্যাডাম, আমি কিছু মনে করি নাই। নেহার ব্যান্ডেজ করা শেষ হলে স্বাধীন নেহার কেবিন থেকে চলে আসে। তারপর চেয়ারে বসে অপেক্ষা করতে লাগে। যখন যার প্রয়োজন তখন তাকে প্রয়োজন মেটানোর জন্য বসে থাকে। অনেকক্ষণ সময় ভালো লাগে না, তাই হাঁটতে লাগে। মাঝে মাঝে মেয়েদের সঙ্গে কথা বলতে লাগে। এইটা বাট নেহা ক্যামেরা দিয়ে সব দেখে রাগে ফুঁসতে লাগে আর বলতে লাগে, সব ছেলেরা এক হয়, একে ভেবেছিলাম একটু ভিন্ন, বাট আরো বেশি নিজের বউ থাকতে আরো অন্য মেয়েদের সঙ্গে গিয়ে কিভাবে কথা বলে। এ নেহা, কি ভাবছিস তুই? তোর ওকে স্বামীর অধিকার দিসনি, অন্য মেয়েদের কাছে যাবে না তো কি করবে? কথাটা বলে নেহা নিজের মাথায় নিজে আলতো করে একটা থাপ্পড় দিতে গেলে জোরে মেরে আহ বলে ওঠে। নেহা ভাবতে লাগে কিভাবে এই মেয়েদের বদ নজর থেকে স্বাধীনকে সুরক্ষিত রাখা যায়। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। স্বাধীনকে কেবিনে ডাকে। একটু পর স্বাধীন আসে, নেহার সামনে দাঁড়িয়ে থাকে। নেহা বলে, আচ্ছা, তুই কতদূর পর্যন্ত লেখাপড়া করেছিস? ম্যাডাম এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে আর করতে পারি নাই। বাবা অসুস্থ, প্যারালাইজড হয়ে সবসময় বাসায় থাকে। বাড়িতে একটা ছোট্ট বোন আর মা। সংসার চালানোর জন্য লেখাপড়া করার হয়ে ওঠেনি। তারপর আপনার অফিসে আছি। আঙ্কেল দেখে আমাকে পিয়নের জব দেয়। সমস্যা নেই, তাই হবে।
মানে হঠাৎ এমন প্রশ্ন করলেন আমাকে? একটু পর জানতে পারবি। আর যা, তোকে কি বলেছিলাম মনে নেই? কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না, প্রয়োজন ব্যতীত। তাও দেখি আবার মেয়েদের সঙ্গে যেয়ে ভাব মজাচ্ছিস, ভুলে যাস না তোর কিন্তু। কথাটা বলতে গিয়েও নেহা থেমে যায়। স্বাধীন রুম থেকে বেরিয়ে যায়। একটু পর নেহা ম্যানেজারকে ডাক দেয়। ম্যানেজার আসলে স্বাধীনকে তার পার্সোনাল বডিগার্ড হিসেবে চাকরিতে নিযুক্ত করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লিখতে বলে। অ্যাপয়েন্টমেন্ট লেখা শেষ হলে স্বাধীনকে ডাক দিতেই রেগে কেবিনে প্রবেশ করে, কিন্তু নেহাকে কিছু বুঝতে দেয় না। নেহা দাঁড়িয়ে স্বাধীনের কাছে এগিয়ে এসে একটা খাম ধরিয়ে দেয়। তারপর অশ্রুমাখা কণ্ঠ নিয়ে নেহার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে স্বাধীন বলে, ম্যাম প্লিজ আমাকে অফিস থেকে বের করে দিবেন না। আপনি মেয়েদের সঙ্গে কথা বলা দেখতে পারেন না। আজ থেকে আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না, প্রয়োজন হলেও বলবো না। তাও আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না। আমাকে যদি চাকরি থেকে বের করে দেন তাহলে আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে। আমি একমাত্র ব্যক্তি যে উপার্জন করে ফ্যামিলি চালায়। নেহার কথা শুনে অনেক মায়া লাগতে লাগে, কিন্তু স্বাধীনকে বুঝতে দেয় না। কটাক্ষ গলায় বলে, আরে খামটা তো একবার খুলে দেখ কি লেখা আছে। জানি ম্যাম, যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয় তাদেরকে এই খাম দেওয়া হয়। প্লিজ ম্যাম আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। নেহা নিজের হাসি আর ধরে রাখতে পারে না, হা হা করে হাসতে লাগে। স্বাধীন করুণ দৃষ্টিতে নেহার হাসির দিকে তাকিয়ে থাকে। একটু পর নেহা বলে, আরে বাবা, খামটা তো অন্তত খুলে দেখ কি আছে। তোর প্রমোশন, আমার পার্সোনাল বডিগার্ড, সব সময় আমার সঙ্গে থাকবি, তোকে আর পিয়নের কাজ করতে হবে না। কথাটা শুনে স্বাধীন তড়িঘড়ি করে খামটা খুলে দেখতে পায় তার প্রমোশন। পিয়ন থেকে সোজা নেহার পার্সোনাল বডিগার্ড। আগে থেকে বেতন অনেক বেশি। স্বাধীন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, বাট আপনার পার্সোনাল বডিগার্ড মানে বুঝতে পারলাম না, বুঝিয়ে বলবেন। পার্সোনাল বডিগার্ড বলতে সব সময় আমার সঙ্গে থাকা, যখন যেখানে যাব, কি করব না করব, কেউ যেন আমার উপর আক্রমণ না করে, এসব তুই খেয়াল রাখবি। আর আরেকটা কথা, রাত দিন 24 ঘন্টা তোর ডিউটি। যখন আমি যা বলবো তোকে তাই করতে হবে। এই কারণেই তোর বেতন অনেক বেশি। এখন তোর ইচ্ছা। কিন্তু ম্যাম আমার বাসায় তো আমি ব্যতীত অন্য কেউ নেই যে বাজার করবে, আমাকে সব কিছু করতে হয়। আরে এইটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমার বাসায় থাকবি, আর যখন তোর বাসায় যাবি ফ্যামিলির সঙ্গে দেখা করার জন্য, শুধু আমাকে ফোন করে যাবি। এইটুকু হলেই চলবে, আর কিছু লাগবে না। এখন তোর ইচ্ছে, কি করবি? হ্যাঁ ম্যাম আমি রাজি, কিন্তু যেহেতু আপনার সেফটির বিষয় আমার জীবন দিয়ে হলেও আপনাকে সাহায্য করতে হবে। আমি আপনার কাছে একটা জিনিস চাইবো ম্যাম, আপনি কি দিবেন আমাকে? কি? যদি আমি কোনো ক্রমে মারা যাই তাহলে আমার পরিবার আপনাকে দেখতে হবে, কারণ আমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার পরিবার চালাই। আরে না, সেরকম কিছু হবে না, এই নিয়ে তুই ভাবিস না। আর আল্লাহ তাআলা না করুক, তোর যদি কিছু হয়ে যায়, তোর সম্পূর্ণ পরিবার, তোর বোনের লেখাপড়া, সবকিছু আমি দেখব। তাহলে আমি রাজি আছি ম্যাম। স্বাধীনের কথা শুনে নেহা বাঁকা দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকায়। তারপর নেহা স্বাধীনের দিকে একটা ফর্মালিটি পূরণের খাম এগিয়ে দেয়। স্বাধীন সেইখানে সাইন করে দেয়। নেহা কেবিনের বাইরে এসে সবাইকে একত্র করে স্বাধীনের প্রমোশনের বিষয়টা বলেন। অনেকে খুশি হয়, আবার অনেকে অখুশি হয়। তারপর নেহা তার কেবিনে প্রবেশ করে। স্বাধীন নেহার কাছে এসে বলে, ম্যাম একটু বাসায় যেতাম, আপনি যদি অনুমতি দেন। যাওয়ার শোনো, এই নাও খাম, এখানে তোমার অ্যাডভান্স কিছু টাকা আছে। তারপর নেহার কাছ থেকে টাকা নিয়ে স্বাধীন সোজা বাজারে চলে যায়। তারপর তার মা বাবা বোনের জন্য পোশাক কিনে সঙ্গে কিছু কাঁচা বাজার করে বাসার সামনে গিয়ে দরজায় কর নাড়তে লাগে। একটু পর স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। সামনে স্বাধীনকে দেখতে পেয়ে আর হাতে এত সব বাজার দেখে অবাক হয়ে যায়। কি রে বাবা, এই অসময়ে তুই বাসায় আর হাতে এত বাজার? মা আমার প্রমোশন হয়েছে, পিয়ন থেকে আমার অফিসের মালিকের মেয়ের পার্সোনাল বডিগার্ড হিসেবে কাজ পেয়েছি আমি, তাই কিছু টাকা আমাকে অ্যাডভান্স দিয়েছে। এই টাকাগুলো দিয়ে তোমাদের জন্য এসব কিনে নিয়ে এসেছি। তারপর স্বাধীন বাসার ভিতরে প্রবেশ করে। তার বাবার জন্য আনা শার্ট,
তার বাবাকে দেয়, মাকে দেয়, স্বাধীনের বোনকে লাল টুকটুকে একটা জামা দেয়। অনেক খুশি হয় স্বাধীনের বোন সামিয়া। জামাটা নিয়ে দৌড়ে তার রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীনের মা। এখন বুঝি তোকে অনেক কাজ করতে হবে, তাই না? এতগুলো টাকা আর তো তোকে বসিয়ে বসিয়ে দেবে না। মামা, সারাক্ষণ নেহা ম্যামের সঙ্গে সঙ্গে থাকতে হবে। কখন কোথায় যায় না যায় 24 ঘন্টা তার কারণে তার বাসায় থাকতে হবে। রাতে আমাকে সময় পেলে আমি তোমাদের কাছে আসবো, সমস্যা নেই। ম্যামকে বলার সঙ্গে সঙ্গে বলেছে আমাকে। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে তার জামা কাপড় গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে অফিসে চলে আসছে। দেখে নেহা এখনো কাজ করছে। স্বাধীন কি করবে বুঝতে পারে না। নেহা টেবিলের সামনে এসে দরজা কড়া নাড়তে লাগে। সামনের দিকে তাকিয়ে বলে, আসো, ভেতরে আসো। স্বাধীন গিয়ে নেহার সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর নেহাকে বলে, ম্যাম, এখন আমাকে কি কাজ করতে হবে সেটা তো বলেননি। এত তাড়াতাড়ি মা বাবার সঙ্গে দেখা করে আসলে আর তোমাকে কোনো কাজ করতে হবে না। এই কেবিনের ওই কর্নারে একটা ডেস্ক আছে, ওইটাতে তুমি বসে থাকবে সারাক্ষণ। আমি যদি তোমাকে কিছু বলি তাহলে তুমি সেটা করবে, অন্য কাউকে কথা তুমি শুনবে না। আগে যেমন সবাই কফি পানি দিতে মেয়েদের সঙ্গে কথা বলতে, এখন থেকে একদমই না। ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম, আমি কি মেয়েদের সঙ্গে কথা বললে আপনি জেলাস ফিল করেন? কথাটা নিচু গলায় বলে স্বাধীন, কিন্তু নেহার কান অব্দি পৌঁছায়। স্বাধীনের দিকে রেগে তাকাতে স্বাধীন দৌড়ে তার কেবিনে গিয়ে বসে পড়ে। সেইভাবে অনেকক্ষণ বসে থাকে, কোনো কাজ নেই। এখানে সেখানে বসে থাকে আর মনে মনে ভাবে, দেখ বাল, এভাবে এক নাগারে বসে থাকতে ভালো লাগে? আগে তো কোনো কাজ না থাকলে এগিয়ে আপুদের সঙ্গে কথা বলতাম, আড্ডা দিতাম, কিন্তু আমাকে তো এখানে রেখেছে। আর নেহা ম্যাম যে রাগী, তার সঙ্গে তো কোনো কথাও বলা যাবে না। কি মনোযোগ দিয়ে কাজ করছে। আচ্ছা, আমাকে কোনো মেয়েদের সঙ্গে কথা বলতে দিতে চাই না কেন? তিনি করে আর জেলাস ফিল হবে বা কেন? আমাকে তো সে আর তার স্বামী হিসেবে কোনো মেনে নেয় নাই। নেহার দিকে এক নাগারে তাকিয়ে স্বাধীন কথাগুলো ভাবছিল। নেহার নজর স্বাধীনের দিকে গেলে অবাক হয়ে যায় টেবিলের উপর থাকা কলম স্বাধীনের দিকে ছুঁড়ে মারে। স্বাধীনের ধ্যান ভেঙে যায়। এইভাবে তাকিয়ে কি ভাবছিস তুই, লুচ্চা কোথাকার? ম্যাম, কোনো কাজ নাই তাই কে করবো? আপনার দিকে তাকিয়ে আপনার কাজ দেখছি। আর তাকিয়ে থাকলে তো নিজের বউয়ের দিকে তাকিয়ে আছি, অন্য কোনো মেয়ের দিকে তো আর না। কি বললি তুই? কাজ শেষ করতে দে, তারপর তোকে দেখাচ্ছি। কথাটা বলেই নেহা পুনরায় তার কাজে মনোযোগ দেয়। অন্যদিকে স্বাধীন মুচকি একটা হাসি দিয়ে কম্পিউটার অন করে মুভি দেখতে লাগে। দেখতে দেখতে অফিসের সময় শেষ হয়ে যায়। যে যার মতো বাসে চলে যায়। নেহা কাজ শেষ হতে অনেকটা দেরি হয়ে যায়। স্বাধীন সেই দিকে কোনো খেয়াল নাই, কম্পিউটার মুভি দেখছিল। এমন সময় নেহা স্বাধীনের পাশে এসে দাঁড়িয়ে দেখে কি করছে। দেখে স্বাধীন কম্পিউটারে রোমান্টিক মুভি দেখছে। স্বাধীনের মাথায় আলতো করে একটা আঘাত করে বলে, কিরে, কি করছিস এইসব? তুই কম্পিউটারে এইসব কি মুভি দেখছিস? চুম্মা চুম্মির? ইয়ে মানে ম্যাম, সরি, কি করব বুঝতে পারছিলাম না। ভাবলাম এই মুভিটা ভালো তাই দেখতেছিলাম, ভাবিনি এরকম সিন আসবে। সরি সরি, আর দেখবো না। কথাটা বলি স্বাধীন কম্পিউটার বন্ধ করে তারপর নেহার সঙ্গে অফিসের বাইরে চলে আসে। নেহা গাড়িতে উঠে স্বাধীনকে ইশারায় গাড়িতে উঠতে বলে। একটু পর একটা আলিশান বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করে। গাড়ির হর্ন দিতেই দরজা খুলে দেয়। তারপর বাড়ির ভিতরে প্রবেশ করে। স্বাধীন আশপাশ তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ কোনো রাজমহলের থেকে কম না। স্বাধীন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নেহা মুচকি একটা হাসি দেয়, গাড়ি থেকে নামে। স্বাধীন নেমে পড়ে। স্বাধীনকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নেহা বলে, কিরে, এর কি হয়েছে? তোর এমন হা করে তাকিয়েছিস কেন? হ্যাঁ ম্যাম, আসলে এত সুন্দর বাড়ি কখনো দেখিনি তো, আর ভাবতেও পারিনি। আচ্ছা ম্যাম, আমাদের থাকার জন্য রুম কোন দিক দিয়ে দেখিয়ে দেন, অনেক টায়ার্ড লাগছে। মানে কি বলছিস তুই? আরে ম্যাম, বলছি আমাদের মতো চাকর বাকর তো থাকার জন্য তো একটা এক্সট্রা করে রুম আছে নাকি? আপনারা তো এই আলিশান বাড়ির মধ্যে থাকেন, আশেপাশে তো দেখতেছি না, তার জন্যই বললাম কোথায় দেখিয়ে দেন। আরে, আমার বাসাতে কোনো কাজের লোক রাখি না। আমরা সবাই যে যার কাজ করতে পছন্দ করি, এই কারণেই লোক নেই। হ্যাঁ, আছে শুধুমাত্র ড্রাইভার আর দারোয়ান ব্যতীত কোনো লোক নেই। যার যার কাজ সে করে।
নেহার কথা শুনে অনেকটা অবাক হয়ে যায় স্বাধীন, কারণ এত বড় একটা বাড়ি আর এত বড় একটা কোম্পানির মালিকের বাসা থেকে না কোনো কাজের লোক নেই। তারপর নেহা বাড়ির ভিতরে প্রবেশ করে। স্বাধীন পিছু পিছু দরজায় কলিং বেল দিতেই নেহার ছোট বোন এসে দরজা খুলে দেয়। পিছনে তাকিয়ে স্বাধীনকে দেখতে পেয়ে বলে, আপু, এই ছেলেটাকে নিশ্চয়ই ভাইয়া, কিন্তু অনেক ছোট দেখতে, তোমার থেকে জুনিয়র বুঝি? একটা থাপ্পড় দিয়ে উল্টাপাল্টা কথা বললে। এটা তোর ভাইয়া না, আমার পার্সোনাল বডিগার্ড। এর কারণে সবসময় আমার সঙ্গে থাকবে। ও আচ্ছা, এই ব্যাপার। আসো আসো, ভেতরে নিয়ে আসো। তারপর নেহা বাড়ির মধ্যে প্রবেশ করে। স্বাধীন বাড়ির ভিতরে ঢুকে আরো অবাক হয়ে যায়, কারণ বাইরে দেখতে যতটা সুন্দর ভেতরে তার থেকেও বেশি। তারপর নেহা তার রুমের পাশে একটা রুম স্বাধীনকে দেখিয়ে দেয়। স্বাধীন রুমে গিয়ে দরজা লাগিয়ে তারপর জামা কাপড় বের করে ওয়ার্ড্রপের ভিতর রাখে। টায়ার্ড হয়ে খাটের উপর শরীর এলিয়ে দিতে নরম তুলতুলে বিছানা দেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নেহা তার রুমে চলে যায় ফ্রেশ হয়ে। গোসল করে ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো হেয়ার ড্রাই করছিল। ঠিক তখনই তার বোন এসে নেহার খাটের উপর বসে বই পড়তে পড়তে নেহাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আপু, কাহিনী কি বলো তো? কিসের কাহিনী? কিছুই তো বুঝতে পারছি না, বুঝিয়ে বল। আপু, বলতে চাচ্ছি যে তুমি তো এর আগে কখনো কোনো ছেলে ফ্রেন্ড ও বাসায় নিয়ে আসোনি। হুট করে একটা পার্সোনাল বডিগার্ড রাখলে, আবার বাসায়ও নিয়ে আসলে, তোমার পাশের রুমটাও দিলা। বিষয়টা কেমন যেন সন্দেহজনক না? বেশি পাকনা হয়ে গেছিস তুই, তাই একটা থাপ্পড় খাবি। যা রুমে যা, রুমে গিয়ে পড়। আর হ্যাঁ, আমার অফিসের সামান্য কর্মচারী মাত্র, এছাড়া আর বেঁচে গিয়েছে না, বুঝলি? না মানে আপু, এত সুন্দর কিউট একটা ছেলে তোমার পার্সোনাল বডিগার্ড, আবার তোমার অফিসে চাকরি করে, কেমন যেন মনে হচ্ছে। আমার আব্বুকে কিছু বলবো নাকি? নেহা তার বোনের কথা শুনে পিছনের দিকে ফিরে নেহা তার বোনের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে নেহার বোন রুম থেকে দৌড়ে বের হয়ে যায়, কারণ নেহা যদি একবার রেগে যায় তাহলে পুরো বাসা মাথায় তুলে ফেলে আর রাগাতে চায় না। আবার একটু পর রুমের মধ্যে উকি দিয়ে বলে, আপু, নিচে খাবার খেতে তোমাকে আর তোমার কি যেন পার্সোনাল বডিগার্ড তাকে ডাকছে। কথাটা বলেই নেহার বোন দৌড়ে চলে যায়। নেহা একটা হাসি দেয়, তারপর চুল শুকিয়ে রুমের বাইরে আসে। স্বাধীনের রুমের দরজা কড়া নাড়তে লাগে, কিন্তু খোলে না। নেহা একটু অবাক হয়ে যায়। নেহা দরজার এক্সট্রা চাবি দিয়ে রুমের ভিতর প্রবেশ করে দেখে স্বাধীন খাটের উপর শুয়ে আছে। নেহা অনবরত স্বাধীনকে ডাকতে লাগে, কিন্তু স্বাধীনের ঘুম ভাঙে না। নেহা স্বাধীনের কাছে কি গায়ে হাত দিতে স্বাধীনের ঘুম ভেঙে যায়। স্বাধীন ঘুম থেকে উঠে পড়ে। কি হয়েছেন ম্যাম? আরে, তোকে কখন থেকে ডাকছি, ঘুমিয়ে আছিস? ঘুমিয়ে গেলি, মরে যাস নাকি তুই? নিচে সবাই খাবার খাওয়ার জন্য ডাকছে, আয়। কথাটা বলেই নেহা স্বাধীনের রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে নেহার পিছু পিছু যেতে লাগে। সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে। নেহার বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, চাচাতো ভাই, চাচাতো বোন আর নেহার বোন, কারণ নেহারা জয়েন্ট ফ্যামিলি। স্বাধীনকে দেখে সবাই অবাক হয়ে যায়। নেহা স্বাধীনকে নিয়ে টেবিলে বসে যায়। স্বাধীন অনেকটা অবাক হয়। তখনই পাশ থেকে নেহার চাচা বলতে লাগে, নেহা মা, এই ছেলেটাকে, একে তো চিনতে পারলাম না, এর আগে তো কখনো দেখিনি। চাচ্চু আমার পার্সোনাল বডিগার্ড, সারাক্ষণ আমার সঙ্গে থাকবে। আমি তো রাতে অনেকক্ষণ পর্যন্ত রুমে বসে কাজ করি, অনেক সময় অনেক কিছুর দরকার হয়। কফি কাজ রেখে এসে প্রস্তুত করা অনেক কষ্টসাধ্য, তাই একে নিয়ে এসেছি। যখন খুশি তখন কাজ করানো যাবে। ছোট আম্মু, তুমি হয়তো বা ভুলে গেছো কিছুদিন আগে কাজের মেয়ে আমাদের সঙ্গে কি করেছিল। খাবারের মধ্যে প্রয়োজনে দিয়ে দিয়ে আমাদের মেরে ফেলতে চেয়েছিল। পরবর্তীতে সব সে তার সন্তানের ভোগ করবে, এই জন্যই আমি আর এইসবে বিশ্বাস করি না। আর এই ছেলেটা অনেক বিশ্বাসযোগ্য, কোনো ভয় নেই। আমার অফিসে অনেক দিন ধরে কাজ করে, ইভেন বাবাও একে চেনে। হ্যাঁ নেহামা, ঠিক কথা বলেছে, ছেলেটা অনেক ভালো, টেনশন করতে হবে না। আমি ওকে অফিসে চাকরি দিয়েছিলাম, অফিসের ওকে অনেক পরীক্ষা করেছি, ডেস্কের উপরে অনেক টাকা রেখে, কিন্তু ওর টাকার প্রতি কোনো লালসাই নেই। যে টাকা মাসে বেতন পায় ওইটা নিয়ে ওর পরিবার নিয়ে সুখী। আচ্ছা আপু, এটা তোমার পার্সোনাল বডিগার্ড না অন্য কিছু? এত কিউট দেখতে একটা ছেলে,
সামান্য একটা চাকরি করতে পারে? আরে না, আমার পার্সোনাল বডিগার্ড হতে যাবে কেন? ধরে নে তোর হাজবেন্ড। হাজবেন্ড হলে মন্দ কিছু হয় না, কারণ অনেক সুন্দর তোমার পার্সোনাল বডিগার্ড। পছন্দ হয়েছে আমার আপু। নেহার চাচাতো বোনের কথা শুনে সবাই হাসতে লাগে, কারণ পুরো পরিবার অনেক ফ্রি মাইন্ডের। স্বাধীন এখনও সেখানে দাঁড়িয়ে আছে, এটা দেখে নেহা বলে, আরে দাঁড়িয়ে আছিস কেন? বয়, এখানে খাবার, কারো সমস্যা নেই। আমরা অন্যান্য বড়লোকদের মতো ভাবি না, আমরা অনেক ভালো আর সবাই ফ্রি মাইন্ডে, সমস্যা নেই। তারপর স্বাধীন একটা চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ে, খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগে। স্বাধীন পাশে দাঁড়িয়ে থাকে, ঠিক তখনই তার ফোনে ফোন আসে। রুমের বাড়ির বাইরে গিয়ে ফোন বের করে দেখে তার মা ফোন রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে বলে, বাবা, কি অবস্থা তোর? কেমন আছিস? ঠিক মতো খাবার খাচ্ছিস তো নাকি? মা, চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, কারণ এনারা অনেক ভালো। একসঙ্গে খাবার খেতে বসি এক টেবিলে, কিছু বলে না। অন্যান্য বড়লোকদের মতো না মাইরা, তোমাকে কোনো টেনশন করতে হবে না। তুমি বাবাকে দেখো আর বোনকে দেখে রেখো, সময় হলে আমি মাঝে মাঝে বাসায় যাব। স্বাধীন মায়ের সঙ্গে কথা বলছিল দোলনাতে বসে, ঠিক তখনই পিছন থেকে নিয়ে এসে স্বাধীনের পাশে বসে পড়ে। স্বাধীন তৎক্ষণাৎ ফোন রেখে দিয়ে নেহার পাশ থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। কিরে, কি হয়েছে তোর? দাঁড়িয়ে পড়লি কেন? আর কার সঙ্গে কথা বলি? নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সঙ্গে, তাই না? না ম্যাম, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ও আচ্ছা, সত্যি নাকি? আমাকে রেখে তুই মিথ্যা কথা বলছিস? না ম্যাম, সত্যি। আমার মতো গরিব খ্যাত ছেলেকে কে ভালোবাসতে যাবে বলেন তো? কেন, তুই তো দেখতে শুনতে খারাপ না। সেসব কথা রাখ, সেসব কথা। আচ্ছা, একটা কথা বলি, আমার চাচাতো বোন আর আমার বোনের কাছ থেকে দূরে দূরে থাকবি। আসার পর থেকে দেখছি ওরা তোকে নিয়ে পড়ে আছে। ওদের মতো আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। আর উল্টাপাল্টা কিছু বলে দিস না আবার যেন, আমাদের বিয়ের কথা। ঠিক আছে ম্যাম। তারপর নেহা ল্যাপটপ বের করে কাজ করতে লাগে। স্বাধীন সেইখানে দাঁড়িয়ে থাকে। একটু পর নেহা বলে কফি করে নিয়ে আসতে। স্বাধীন ছাদ থেকে নেমে নিচে কিচেন রুমে চলে যায়। তেমন কিছু একটা চিনতে পারে না। তখনই নেহা বোন কিচেন রুমে প্রবেশ করে। স্বাধীন বের হতে যাবে, হাত দিয়ে স্বাধীনকে আটকে দেয়। কি ব্যাপার, কিচেন রুমে এসেছেন কেন? আর কাজ না করে চলে যাচ্ছেন, আমাকে দেখে ভয় পেয়েছেন নাকি? না, ভয় পেতে যাব কেন? মানে আমি তো বাসাতে নতুন, আর কিচেন রুমের কিছুই বুঝতে পারছি না। নেহা ম্যাম কফি চাচ্ছে। তাহলে কফি না করে নেহা আব্বুর কাছে গেলে রেখে কি আপনাকে মারতে পারবে? আসেন, আপনাকে শিখিয়ে দেই কিভাবে কফি বানাতে হয়। আর কিচেন রুমের কথাই কি আছে। তারপর নেহার বোন স্বাধীনকে সব কিছু দেখিয়ে দিতে লাগে, কিভাবে কফি বানাতে হয়। সব কিছু দেখিয়ে দিতে লাগে। স্বাধীন কফি প্রস্তুত করা শিখতে গেলে নেহার বোনের অনেকটা কাছে চলে যায়। অন্যদিকে নেহা স্বাধীনকে আসতে না দেখে চিন্তা হতে লাগে। নিচে কিচেন রুমে চলে আসে, দেখতে পায় স্বাধীন তার বোনের সঙ্গে হাসি মুখে কথা বলছে আর একে অপরের অনেকটা কাছে এসে কি জানি করছে। দরজার কাছে দাঁড়িয়ে নেহা সব কিছু দেখতে লাগে আর রাগে ফুঁসতে লাগে। এমন সময় নেহার বোন স্বাধীনের হাতে হাত রেখে সবকিছু শিখিয়ে দিতে লাগে। এটা দেখে নেহা পেছন থেকে চিৎকার দিয়ে ওঠে। স্বাধীন! নেহার চিৎকার শুনে স্বাধীন আর নেহার বোন পিছনের দিকে তাকায়, দেখে নেহা রেগে আছে। স্বাধীন ভয় পেয়ে যায়। নেহার বোনের হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। নেহা নিজেকে সামলে নিয়ে বলে, কফি বানাতে আন্টি এত সময় লাগে? আর তোকে না আমি বললাম যা পড়তে বস, আর এখানে কি করছিস? মানে আপু, তোমার পার্সোনাল বডিগার্ড দেখি কিচেন রুমে এসে কিছুই চিনতে পারছে না, তাই সব কিছু দেখিয়ে দিলাম আর কফি বানানো শিখাচ্ছি। যাচ্ছি আমি এখনই। কথাটা বলেই নেহার বোন নেহাকে পাশ কাটিয়ে কিচেন রুম থেকে বেরিয়ে যায়। সাথে নিচের দিকে তাকিয়ে থাকে। সে ভালো করেই বুঝতে পারছে যে তার খবর আছে। নেহা স্বাধীনের কাছে এসে তীক্ষ্ণ কণ্ঠ নিয়ে বলতে লাগে, কাজ করব না, ভালো লাগছে না, আর কফিও খাবো না। মগ থেকে কফি ফেলে দিয়ে পরিষ্কার করে তোর রুমে যা, আমি আসছি। কথাটা বলেই নেহা চলে যায়। স্বাধীন কিছু বলার সুযোগ পায় না। তারপর স্বাধীন মুখ থেকে কফি এক চুমুক দিয়ে দেখে অনেক ভালো হয়েছে। পুরোটুকু না খেয়ে কফি ফেলে দেয়। কফির মগ পরিষ্কার করে রেখে দিয়ে কিচেন রুমের বাইরে এসে দেখে নেহা
বর্ষার রুমে তার পরিবারের সঙ্গে বসে টিভি দেখছে, মাঝে মাঝে কিচেন রুমের দিকে তাকাচ্ছে। স্বাধীনকে দেখতে পাই, চোখের ইশারা দিয়ে নেহা রুমে যেতে বলে। স্বাধীন রুমে চলে যায়, খাটের উপর বসে থেকে পা ঝুলিয়ে ভাবতে থাকে। আল্লাহ জানে কপালে কি শনি আছে, তার বউয়ের কাছ থেকে দূরে থাকতে বলেছে আমাকে, আর আমি গিয়ে কিনা নেহা ম্যামের বোনের একসঙ্গে কথা বলছিলাম, আর আমাকে কফি বানানোর শিখে দিয়েছিল নেহা ম্যাম। না জানি কি উল্টাপাল্টা ভেবেছে। কথাটা ভাবছিল স্বাধীন আনমনে। ঠিক তখনই খট করে দরজা খোলার শব্দ পাই। স্বাধীন মাথা তুলে সামনের দিকে তাকিয়ে দেখে নেহা রুমের মধ্যে প্রবেশ করে, দরজা লাগিয়ে দেয়। স্বাধীন খানিকটা ভয় পেয়ে যায়, উঠে দাঁড়িয়ে পড়ে। নেহা স্বাধীনের কাছে এসে গলা চেপে ধরে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। কুত্তার বাচ্চা, তোকে কত করে বললাম যে তুই আমার বোনের কাছ থেকে দূরে দূরে থাকবি, আর তুই গিয়ে কিনা আমার বোনের সঙ্গে ভাব জমাচ্ছিস। এর জন্যই তোর মতো ছোট লোকদের আমার বাসায় কাজের জন্য রাখি না। তোকে এনে ভুল করেছি, আমি কালকে গিয়ে তোকে আমার কোম্পানি থেকে আর আমার পার্সোনাল বডিগার্ডের চাকরি থেকে বের করে দিব। তখন দেখি তুই পথে পথে ঘুরে কিভাবে চাকরি জোগাড় করতে পারিস। নেহার কথা শুনে স্বাধীন ভরকে ওঠে, কারণ জবটা চলে গেলে তার পরিবার আর তাকে পথে বসতে হবে। তারপর নেহার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ম্যাম, আপনার পা ধরে বলছি, প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। আর আমি তো আপনার বোনের সঙ্গে নিজের ইচ্ছাতে কথা বলতে যাইনি। সে এসে আমার সঙ্গে কথা বলছিল আর আমাকে দেখিয়ে দিয়েছিল। স্বাধীন আর কোনো কথা বলতে পারে না। ঠিক তখনই দরজা কড়া নাড়ার শব্দ পায়। স্বাধীন অবাক হয়ে যায়, কারণ তার দরজায় এখন কি আবার নক করছে। নেহা এক প্রকার বিরক্তি নিয়ে দরজা খুলে দেয়, দেখে তার ছোট বোন। নেহা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। আপু, তুমি এর রুমে কি করছো এত রাতে? আবার দরজা লাগিয়ে রেখেছো, কি হয়েছে তোমার? মতিগতি আমার শুরু থেকে একদম ভালো লাগছে না। আমার কথা রাখো, তোর এত রাতে কি এই দরজায় এসে এইভাবে নক করছিস কেন? আপু, একটু জানতে এসেছিলাম, ভাইয়াটার কিছু লাগবে নাকি? নতুন বাসায় তেমন কিছু চেনে না। দেখ, তুই কিন্তু ভুলে যাচ্ছিস, এই সামান্য একটা চাকর আমার, এর বেশি কিছু না। যা দরকার নিজে নিয়ে নেবে, না হলে অন্য কাউকে বলবে। তোরা তো খেয়াল রাখতে হবে না। আর তোকে যেন এর আশেপাশে একদমই দেখতে না পাই, তাহলে তোর কিছু করব না, কিন্তু এর অবস্থা একদম খারাপ করে ফেলবো। নেহার ছোট বোন নেহার কথা শুনে খানিকটা অবাক হয়ে যায়, কারণ তার বোন এর আগে এভাবে কখনো কথা বলে না। তারপর নেহার ছোট বোন রুমের মধ্যে উকি মেরে দেখে স্বাধীন ফ্লোরে বসে আছে আর অঝরে কান্না করছে। স্বাধীনকে দেখতে পেয়ে অনেকটা মায়া লাগে। নেহা তার বোনকে উদ্দেশ্য করে পুনরায় বলে, তোকে কি বললাম, তোর কানে যায়নি? বললাম না যা এখান থেকে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আপু, আগে এই কথার জবাব দাও, তুমি ওর সঙ্গে কি করছো? এভাবে কান্না করছে কেন ফ্লোরে বসে? ও আমার চাকর, ওর সঙ্গে কি করব না করব এটা তোর কাছ থেকে আমি কৈফিয়ত দিব নাকি? তোকে কি বলছি? তোর কানে যাচ্ছে না? যা এখান থেকে আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়। নেহার ছোট বোন নেহার কাছ থেকে ধমক খেয়ে সেখানে আর না থেকে রুমে চলে যায়। তারপর আবার দরজা লাগিয়ে স্বাধীনের কাছে এসে দাঁড়ায়। স্বাধীন আবার নেহার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে। তোকে চাকরি থেকে বের করে দেব না, আর ক্ষমাও করে দেব, কিন্তু একটা শর্তে। হ্যাঁ ম্যাম, বলুন। একটা কেন, আপনার 1000টা শর্ত আমি রাজি আছি। কি করতে হবে আমাকে? আপনার বোনদের কাছ থেকে দূরে দূরে তো এই যে কথা দিলাম, একদম স্টপ। আপনার বোনদের সঙ্গে আমি আর একটা কথা বলবো না। তারা যদি আমার সঙ্গে জোর করেও কথা বলতে চায় তাও বলবো না। আরে না, কথা বলবি না কেন? বলবি শুধু কথা বলবে যে তুই বিবাহিত, তোর বাসায় স্ত্রী আছে আর একটা সন্তানও আছে, আর যেভাবে বোঝানো দরকার বুঝে ফেলবি। ঠিক আছে ম্যাম, আমি বলবো। তাও আমাকে আপনি চাকরি থেকে বের করে দেবেন না বলেন? আপনি তো ভালোই করে জানেন ম্যাম, আমাকে যদি চাকরি থেকে বের করে দেন তাহলে আমার পুরো পরিবারকে পথে বসতে হবে। আরে ভয় পাস না, আমি তোকে যা করতে বলেছি তা করলে তোকে চাকরি থেকে বের করে দেব না, কিন্তু তোকে যদি দেখি আমার বোনদের সঙ্গে ভাব জমাতে, তাহলে তোর ওইদিকে হবে শেষ দিন আমাদের বাড়িতে কাজ করার। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝে। তারপর নেহা স্বাধীনের কাছে থেকে চলে যেতে নিবে। ঠিক তখনই তার গায়ে থাকা ওড়নাটা স্বাধীনের হাতে থাকা ঘড়িতে বেঁধে যায়।
একবার সামনে এগোতে নেহার বুকের উপর থেকে ওড়না সরে যায়, অনেকটা রেগে যায়। স্বাধীনের কাছে সে আবার ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তার তো কোনো দোষ নেই, তারপরও। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার বুকের ওপর থেকে ওড়না সরিয়ে দিস? ম্যাম, আমি তো কিছুই করিনি। চুপ, একদম চুপ। এখন আর তোকে ভালোভাবে সাজতে হবে না। কথাটা বলে নেহা তার ওনাটা টান দিতে দেখে স্বাধীনের ঘড়ির সঙ্গে বেঁধে আছে। তারপর বসে স্বাধীনের ঘড়ি থেকে ওনাটা সরিয়ে দাঁড়িয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, সরি। সরি বলতে হবে না ম্যাম, আমি তো সামান্য আপনার পার্সোনাল বডিগার্ড, তো সামান্য বিষয়ে সব কিছু মনে করে নাই। আর একটা কথা বলবো, কখনো কাউকে না বুঝে কোনো কাজ করা ঠিক না। অনেক সময় চোখের দেখা ভুল হয়। নেহা স্বাধীনের কথা শুনে রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন দাঁড়িয়ে দরজা লাগিয়ে খাটের উপর শুয়ে থেকে ভাবতে লাগে। বুঝতে পারছি না নেহা ম্যাম আমার সঙ্গে এরকম করছে কেন? আমি তার কি ক্ষতি করেছি? নাকি নেহা ম্যামের মনে আমার প্রতি মায়া জন্মাচ্ছে? অফিসে অন্যান্য মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে তার জেলাস ফিল হয়, তার কারণেই পার্সোনাল বডিগার্ড হিসেবে দিল কাজ। আমাকে সারাক্ষণ তার রুমে বসে থাকে, যে হয় কোনো কাজ নেই। কখনো কি কাউকে এভাবে বসে বেতন দেয়? আবার পাশে এসেছি তার চাচাতো বোনদের সঙ্গে, একদমই দেখতে পাচ্ছেন না? নাকি সম্পূর্ণই তার ভুল ধারণা, বা আমার কাছ থেকে সবাইকে প্রোটেক্ট করতে চায় আমি বাজে ছেলে দেখে? এসবই ভাবছিল স্বাধীন। দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে যায় আজানের শব্দে। তারপর ঘুম থেকে উঠে স্বাধীন ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে জায়নামাজ খুঁজতে লাগে, কিন্তু কোথাও পায় না। এমনভাবে নামাজ পড়ে নাই। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীনের রুমের মধ্যে আর ভালো লাগে না। রুম থেকে বের হয়ে বাইরে থাকা বাগানটা ঘুরে ঘুরে দেখতে লাগে। এমন সময় স্বাধীন, নেহার বোনেরা আর নেহা ব্যায়াম করে সেখানে এসে দেখে সবাই নিস্তব্ধ হয়ে পায়ের পর পা রেখে বসে আছে, মাথার উপর দুহাত তুলে। স্বাধীন অবাক হয়ে যায়। প্রত্যেকের গায়ে একদম লেগে থাকা কাপড় পরা। অনেকটা লজ্জিত অনুভব হয়। নেহার দিকে নজর দিতে স্বাধীন থমকে যায়, কারণ নেহার ফিল্মি ফিগারে তার চোখ আটকে যায়। ব্যায়াম করা শেষ হলে নেহা আর তার বোনেরা পাশে তাকিয়ে দেখে স্বাধীন নেহার দিকে তাকিয়ে আছে। দেখতে নেহার বোনেরা সবাই মুচকি মুচকি হাসে। নেহা রেগে যায়, ধমক দিতে সবাই থেমে যায়। তারপর স্বাধীনকে ডাক দিতে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। সেখান থেকে দৌড়ে তার রুমে এসে দরজা লাগিয়ে হাঁপাতে লাগে। আপু, এই ছেলেটাকে একদম জোকার। এরকম দেখতে কিউট, সেই রকম অভিনয় করে। আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, তোমার দিকে তাকিয়েছিল। বোধহয় তোমাকে পছন্দ করে আপু। চুপ, একদম চুপ। কি বলেছে এসব? তোরা পাগল হয়েছিস নাকি? বলে যাস না ও আমার পার্সোনাল বডিগার্ড। মাত্র এর থেকে বেশি কিছু না। এখন মুডটাই নষ্ট করে দিল শালা। কথাটা বলেই নেহা দাঁড়িয়ে বাসার দিকে আসতে লাগে। অন্যদিকে পিছন থেকে নেহার বোন আর নেহার চাচাতো বোন কানাঘষা করতে লাগে। নেহা সেদিকে কোনো তাল না দিয়ে সোজা রুমে চলে আসে। অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগে। রুমের মধ্যে এমন সময় স্বাধীন দরজা খুলে ভিতরে প্রবেশ করে। নেহা স্বাধীনকে আয়নার মধ্যে দেখতে পেয়ে পিছন ফিরে তাকিয়ে নেহা চিৎকার দিতে যাবে। এর আগে স্বাধীন দরজাটা আলতো করে লাগিয়ে নেহার দিকে দৌড়ে এসে নেহার উপরে ঠোঁট লাগিয়ে দেয়, যেন চিৎকার করতে না পারে। নেহা অনবরত ছোটার চেষ্টা করে, কিন্তু পারে না। স্বাধীন নেহার মাথার পিছনে হাত দিয়ে আরো শক্ত করে নেয়। নেহা তাল সামলাতে না পেয়ে স্বাধীনকে আরো তার কাছে নিয়ে আসে। দুজনের মধ্যে হারিয়ে যেতে নেবে। এর আগে খট করে দরজা খোলার শব্দ হয়। স্বাধীন নেহাকে ছেড়ে দিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। নেহা দরজার দিকে তাকিয়ে দেখে তার মা। কি ব্যাপার তুমি? এই ছেলেটা কেন? আর তোর বোনরা বলল তুই নাকি এই ছেলেটার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিস। কেন? আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি? মানে মানে করতে হবে না, ভুলে যাস না কিন্তু ওরাও মানুষ, আমরাও মানুষ। একদিন ওদের মতো গরিব ছিলাম। তোর বাবার অক্লান্ত পরিশ্রমে আমরা এত বড় হয়ে উঠেছি। এখন নিয়ে যাই, সবাই অপেক্ষা করছে খাবার টেবিলে। কথাটা বলে নেহার মা চলে যায়। স্বাধীন দরজা দিয়ে বাইরে যেতে যাবে। পিছন থেকে নেহা স্বাধীনের কলার চেপে ধরে কাছে নিয়ে আসে। কিরে, কোথায় যাচ্ছিস তুই? কিস করবি না? আয়, আবার করি। স্বাধীন ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। তুই তো অনেক সুন্দর অভিনয় করতে পারিস।
তোকে তো নাটকে চান্স পাওয়ার কথা রে, এখন আবার ইনোসেন্ট বয়ের মতো নিচের দিকে তাকিয়ে আছিস। তুই ভালো করে জানতি এখন আমি পোশাক চেঞ্জ করছি, এই সুযোগ নেওয়ার জন্য আমার রুমে প্রবেশ করেছে, তাই না? না আপু, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমার কাছে এসেছিলাম ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু ভাবতে পারি নাই যে তুমি রুমের মধ্যে দরজা না লাগিয়ে পোশাক চেঞ্জ করছো। ভাবছি তুমি কাজ করছো, এর কারণে ঢুকে পড়েছি, কিন্তু তুমি আমার দিকে তাকিয়ে চিৎকার করতে যাবে, সবাই এসে যেত, এর কারণে তোমাকে গিয়ে কিস করে বসেছি। সরি। এখন আর অভিনয় করতে হবে না, সর আমার চোখের সামনে থেকে, তোকে যেন আর না দেখি। কথাটা বলেই নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। নেহার হাত থেকে ছাড়া পেয়ে স্বাধীন দৌড়ে নেহার রুম থেকে বের হয়ে গিয়ে নিজেকে সামলে নিয়ে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। সবাই অপেক্ষা করতে লাগে নেহার জন্য। নেহা আজকে শাড়ি পরেছে, সবাই অবাক হয়ে যায়। নেহা খাবার টেবিলে এসে বসতেই পাশ থেকে নেহার চাচাতো বোন বলতে লাগে, কি ব্যাপার আপু, তোমাকে তো আমরা জোর জবরদস্তি করে কখনো শাড়ি পরাতে পারিনি, কিন্তু আজ আচমকা শাড়ি পরেছো কেন? নিশ্চয়ই কোনো স্পেশাল আছে। থাক, তোরাও না, আজ শাড়ি পরতে অনেক ইচ্ছে করছিল, আর তোদেরকে তো বললে কখনো আমার কুচি ধরিস না, তাই কখনো শাড়ি পরা হয়ে ওঠেনি। তা আজকে আপুকে তোমার কোচে ধরেছিল বডিগার্ড, তাই তো? কথাটা বলে নেহার চাচাতো বোন আর নেহার বোন হাসতে লাগে। সবাই হাসতে লাগে, কিন্তু নেহার মা বাবার মুখে কোনো হাসি নেই। তারা চিন্তিত। স্বাধীনের চোখ তাদের চিন্তিত মুখের আড়াল হয় না। নেহা হাসতে লাগে। তারপর খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বের হয়ে যায় অফিসে। জ্যাম ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে গাড়ি। ঢাকা শহরের এই একটা ঝামেলা। দীর্ঘ 1 ঘন্টা পর এসে অফিসে পৌঁছায়। নেহাকে আজকে দেখে অফিসে থাকা প্রত্যেকটা ছেলে কর্মচারী অবাক হয়ে যায় আর গ্রাস খেতে লাগে। স্বাধীনের কেন জানি তাদের চাহনি একদম পছন্দ হয় না, কিন্তু কি আর করার, স্ত্রীর সম্পর্কটা থাকা সত্ত্বেও স্বাধীনের কোনো অধিকার নেই এইসব ভাবছিল। একটু পর নেহার কেবিনে চলে যায় স্বাধীন। রেগে গিয়ে বসে পড়ে। নেহা কাজ করছিল, এমন সময় একটা ফাইল দেখে অনেকটা রেগে যায়। ফাইলটা ছুঁড়ে মারে গ্লাসে লেগে ফ্লোরে পড়ে থাকে। নেহা চিন্তিত হয়ে মাথার চুল খামচি দিয়ে ধরে। স্বাধীন তার চেয়ার থেকে উঠে ফ্লোরে তাকায়, ফাইলটা উঠিয়ে দেখতে লাগে, কিন্তু কিছুই বুঝতে পারে না। নেহার কাছে এনে দিয়ে বলে, ম্যাম, এই নিন ফাইল। আর কি হয়েছে? এভাবে মাথার চুল খামচি দিয়ে রেখেছেন কেন? আরে বলিস না, এই ফাইলটা 100 কোটি টাকার ডিল, কিন্তু অনেক ভুল। এদের এত এত টাকা দিয়ে রেখেছি, এরা কি কি কাজ করে আল্লাহই ভালো জানে। একটা কাজও মনোযোগ দিয়ে করে না, সবাই প্রেম করতে অফিসে আসে। এইখানে আপনার তো কোনো ভুল নেই, তাহলে এভাবে মাথা চেপে ধরেছেন কেন? ওদের কাছে দিন, একটু পর ওরা ঠিক করে এনে দেবে। চুপ করবি তুই? এমনিতেই মাথা ব্যথা করছে, তারপর তোর উল্টাপাল্টা প্রশ্ন। এই ফাইলটা প্রস্তুত করতে 7 দিন লেগেছে, আর ওরা কিনা মাত্র 2 ঘন্টার মধ্যে ঠিক করতে পারবে। পাগল নাকি তুই? নেহার কথা শুনে স্বাধীন তাকায়। তারপর ফাইলটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগে। কিছু কিছু ভুল সে দেখে, কিভাবে ঠিক করতে হবে সেটাও দেখে। তারপর নেহার কাছে এসে বলে, ম্যাম, এর আগে আমি এরকম ফাইল দেখেছিলাম। আপনি যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলে খুব তাড়াতাড়ি আমি ফাইলটা কমপ্লিট করে আপনাকে দিতে পারতাম। স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কি বললি তুই? তুই পারবি, তাও আবার 2 ঘন্টার মধ্যে? তোর থেকে ভালো ভালো ডিগ্রি অর্জন করা কাজের লোকেদের দিয়ে ফাইলটা প্রস্তুত করা, আর তুই সেখানে সামান্য মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিস। কি বুঝবি তুই? আমার অযথা সময় নষ্ট করিস না। আরে ম্যাম, আমাকে একটাবার বুঝে তো দেখেন, পারি কি না পারি। নেহা ভাবতে লাগে, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কি করার। যদি ছেলেটা এত করে বলছে, কিছু করতে পারে। তাই স্বাধীনকে সবকিছু বুঝিয়ে দিতে লাগে। স্বাধীনে বুঝতে বুঝতে প্রায় 30 মিনিট লেগে যায়। তারপর তার কম্পিউটারের কাছে গিয়ে সবকিছু দেখে টাইপ করতে লাগে। প্রায় 1 ঘন্টা পর স্বাধীন সবকিছু কমপ্লিট করে প্রিন্ট আউট করে। নেহা এখনো চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে ডেস্কে মাথা লাগিয়ে রয়েছে। স্বাধীন ফাইল নতুন করে প্রস্তুত করে নেহার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনার ফাইল দেখেন, এখন কোনো জায়গাতেও বিন্দুমাত্র ভুল নেই। আচমকা স্বাধীনের কথা শুনে নেহা সামনের দিকে তাকায়। তারপর স্বাধীনের হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে লাগে। যতই দেখছে ফাইলটা নেহা ততই অবাক হচ্ছে।
চোখ বড় বড় করে ফেলছে। সম্পূর্ণ ফাইল দেখতে দেখতে নেহাত 10 মিনিট লেগে যায়। সম্পূর্ণ দেখার পর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, ও মাই গড, তুই কিভাবে এই ফাইলটা মাত্র 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেললি বলতো? ম্যাম, আমি মাঝে মাঝে আপুদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে কথা বলতাম। আপনি হয়তো দেখেছেন অনেকবার। আমি আসলে দাঁড়িয়ে কথা বলতাম, তার পাশাপাশি তাদের কাজ দেখতাম। আমি সবকিছু দেখে শিখে ফেলেছি, তাই পারছি খুব অল্প সময়ে। শি ইজ রিয়েলি জিনিয়াস। আমি বিশ্বাস করতেই পারছি না যে সামান্য একটা ছেলে হয়ে আমার 100 কোটি টাকার ডিলটা এইভাবে বাজিয়ে দিবি। অনেক অনেক ধন্যবাদ তোর জন্য। এইবার তো ম্যাম বুঝতেই পারছেন, আসলে লেখাপড়া দিয়ে কোনো কিছু হয় না, যদি না শেখার ইচ্ছা আর অভিজ্ঞতা থাকে। স্বাধীনের কথা শুনে নেহা মাথা দিয়ে হ্যাঁ ইশারা করে। তারপর নেহা ভালোভাবে ফাইলটা দেখে স্বাধীন গিয়ে তার চেয়ারে বসে মুভি দেখতে লাগে। এমন সময় নেহা বলে, চল আমার সঙ্গে, আজকে এক জায়গায় যেতে হবে এই ডিলটা কনফার্ম করার জন্য। কথাটা বলে নেহা তার ব্যাগে ফাইলটা রেখে দেয়। কেবিন থেকে বের হয়ে যায় স্বাধীন। নেহার পিছু পিছু গাড়িতে উঠতে ড্রাইভার সাহেব পুনরায় গাড়ি স্টার্ট দিতে লাগে। একটা রেস্টুরেন্টের দিকে স্বাধীন কোনো প্রশ্ন করছে না, বাড়ির দিকে তাকিয়ে আছে। এমন সময় নেহা বলে, কিরে, তোর আবার কি হলো? সকালের ওই বিষয়টার জন্য মন খারাপ করে আছিস? আই এম সরি। আরে না ম্যাম, কই মন খারাপ করে আছি। মন খারাপ করে আছিস না তো কি অন্যান্য দিন গাড়িতে উঠে আমার মাথা খেয়ে ফেলতি, এটা কি ওটা কি, কোথায় যাচ্ছি, কি করব, এসব আর কি। আর আজ চুপচাপ করে আছিস কেন? না মানে ম্যাম, আজকে আমার বোনের জন্মদিন, আর এখনো তার সঙ্গে কোনো কথা বলা হয়নি। আমার কাছে এই জন্মদিনেরও একটা মোবাইল ফোন চেয়েছিল, কিন্তু কিভাবে ওকে মোবাইল ফোন কিনে দেব বলেন? বাবার প্রত্যেক মাসে ওষুধের বাবদি টাকা সব ফুরিয়ে যায়, কোনো মতে সংসারটা চলে। ও এই ব্যাপার, তা আগে যাই ডিলটা কনফার্ম করে আসি, তারপর তোর সঙ্গে তোর বাসায় যাব তোর ফ্যামিলির সঙ্গে দেখা করার জন্য। তোর মা বাবা বোনকে অনেক দেখতে ইচ্ছে করছে তোর কাছ থেকে তাদের কথা শুনতে শুনতে। নেহার কথা শুনে স্বাধীন অনেকটা খুশি হয়। একটু পর একটা 5 স্টার হোটেলে গিয়ে গাড়ি ব্রেক করে। নেহা গাড়ি থেকে নেমে সামনে যাচ্ছিল, স্বাধীন তার পিছু পিছু। বড় একটা কেবিনে গিয়ে স্বাধীন বসে পড়ে। সামনে স্মার্ট একটা ছেলে, চোখে সানগ্লাস। আশেপাশে অনেকগুলো কালো পোশাক পরিহিত লোক। বুঝতে পারে এগুলো তার বডিগার্ড। নেহার ছেলেটার সামনে চেয়ারে বসে পড়ে, তারপর হ্যান্ডশেক করে ছেলেটার সঙ্গে কথা বলতে লাগে। নেহার দিকে ছেলেটা কেমন যেন দৃষ্টিতে তাকিয়েছিল। স্বাধীনের অনেক রাগ হতে লাগে, কিন্তু কিছুই করতে পারবে না। অনেকক্ষণ কথা বলার পর ডিলটা কনফার্ম হলে নেহা ছেলেটার কাছ থেকে বিদায় জানিয়ে স্বাধীনকে নিয়ে চলে আসে। গাড়িতে বসেছিল। এমন সময় নেহা বলে স্বাধীনকে উদ্দেশ্য করে, জানিস আজ আমি অনেক খুশি, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে খান ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল করার, কারণ এদের সঙ্গে ডিল করলে আমার অনেক লাভ। আমার পণ্য অনেক দেশে এরা নিয়ে যেতে পারবে, তারপর তাদের লাইন ধরে আমরা গিয়ে ডাইরেক্ট বিদেশে মাল সাপ্লাই দেব। এটা আমাদের বেনিফিট আরো বেশি। নেহা কথা বলে চলেছে, কিন্তু স্বাধীনের ওইদিকে কোনো হেলদোল নেই, কারণ সে বারবার ওই ছেলেটার চাহনির দিকে তাকিয়েছিল। ইচ্ছে করছিল তাকে মেরে মুখ ভেঙে দিতে। অন্যের বইয়ের দিকে নজর দেয় শালা। স্বাধীনের কোনো সারা শব্দ না পেয়ে নেহা স্বাধীনের হাত ঝাঁকাতে লাগে। কি রে, কোনো কথা বলছিস না কেন? কি ভাবছিস এইভাবে? বললাম তো পরিবারের সঙ্গে দেখা করতে তোকে নিয়ে যাব, সঙ্গে আমিও যাব তোর পরিবারকে দেখার জন্য। এখন এমন গোমরা মুখ করে আর থাকিস না, কেন জানি তুমি গোমরা মুখ দেখলে অনেক খারাপ লাগে আমার। নেহার কথাটা শুনে স্বাধীন ফিক করে হেসে ফেলে। তারপর স্বাধীন নেহার সঙ্গে মন খুলে কথা বলতে লাগবে। এক পর্যায়ে একটা শপিং মলের সামনে গিয়ে গাড়ি দাঁড় করে। স্বাধীন অবাক হয়ে যায়। নেহাকে প্রশ্ন করবে কিনা ভাবতে লাগে, কিন্তু করে না। নেহা সামনে যাচ্ছে, স্বাধীন পিছু পিছু। এক এক করে নেহা তার পছন্দের মতো জামা কাপড় কিনতে লাগে। স্বাধীন পেছন থেকে ব্যাগ টানছে। এক পর্যায়ে একটা মোবাইলে শপে যায়। নেহা দামি আইফোন কিনে। স্বাধীন বুঝতে পারে এটা তার বোনের জন্য না, কারণ এত দামি ফোন কখনো তার বোনকে দেবে না সে। তখনই স্বাধীন একটা দোকানদারকে সব থেকে কম দামি ফোনের কথা জিজ্ঞেস করতে লাগে। স্যার, আমাদের এখানে সব থেকে কম দামে ফোন আছে যার মূল্য 12,000 টাকা রাখা যাবে। এর কম দামে কোনো স্মার্টফোন নেই।
কথাটা শুনে স্বাধীন জিভ কামড় দেয়। 12,000 টাকা হলে তার পরিবার 3 মাস অনেক সুন্দরভাবে চলতে পারবে। স্যার দেব আপনাকে ফোনটা? না না না, দরকার নেই, এমনিতে জিজ্ঞেস করলাম আর কি। অন্যদিকে নেহা পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আর হাসছিল। স্বাধীন তো আর জানে না এই সবকিছু তার পরিবারের জন্য। তারপর নেহার কেনাকাটা শেষ হলে কাঁচা বাজারে চলে যায়। স্বাধীনকে অনেকগুলো টাকা দেয়। স্বাধীন টাকা দিয়ে অনেকগুলো কাঁচা বাজার করে নেহার গাড়িতে রেখে দেয়। গাড়িতে উঠে বসতে স্বাধীন পাশ থেকে নেহাকে প্রশ্ন করে, এইবার বল তোর বাসা কোথায়? কোথায় যাব? মিরপুর 11 রাব্বানি হোটেল একদম পিছনে। আপনারা আবার ভাইবেন না যে এটা রাইটারের নিজস্ব বাসা। ভাড়াই থাকি, থাকতে হয়। আমি গ্রামে থাকি, বাবা থাকে। যাই হোক, এবার গল্প করা যাক। তারপর স্বাধীন ড্রাইভারকে তার বাড়ির লোকেশন বলে। ড্রাইভার সেই অনুযায়ী যেতে লাগে। নেহা গাড়িতে বসে মোবাইলে ফেসবুক স্ক্রল করছিল। একটু পর স্বাধীনের বাসার সামনে সে গাড়ি দাঁড় করে। নেহা গাড়ি দাঁড় করানোর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে। স্বাধীন গিয়ে দরজায় নক করতে লাগে। ওদিকে নেহা ড্রাইভারকে কিছু একটা বলে। একটু পর স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখতে পেয়ে অবাক হয়ে বলে, কিরে বাবা, এই অবেলায় এসেছিস? কিছু কি হয়েছে? ঠিক আছিস তো বাবা? আমার ঠিক আছে, একদমই চিন্তা করতে হবে না। আসলে বোনের তো আজকে জন্মদিন, আর অনেক দেখতে ইচ্ছে করছিল। সঙ্গে সঙ্গে ম্যাম হ্যাঁ বলল, আর তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছে। এই যে ম্যাম। কথাটা বলে স্বাধীন নেহাকে দেখিয়ে দেয়। স্বাধীনের মাকে নেহাকে ভালোভাবে দেখতে লাগে। তারপর স্বাধীনের মা নেহাকে নিয়ে বাসায় চলে যায়। চেয়ারে বসতে দেয়। স্বাধীন গিয়ে তার বোনের সঙ্গে কথা বলতে লাগে। একটু পর ড্রাইভার এক এক করে সব বাজার আর শপিং ব্যাগগুলো বাসার মধ্যে নিয়ে আসে। আন্টি ড্রাইভারের হাত থেকে ওই কাঁচা বাজারগুলো নিয়ে রাখেন, আর শপিং ব্যাগ আছে, ওইগুলোতে আপনাদের জন্য কিছু পোশাক কেনা আছে, রেখে দেন। এইসবের কি দরকার ছিল মা? তুমি এসেছো এমনিতেই আমি অনেক খুশি হয়েছে। আমার দুঃখের দিনে তোমার বাবা আমার ছেলেকে চাকরি দিয়েছে, আর এজন্য অনেক কৃতজ্ঞ আমরা। তোমার বাবাকে বলো আমাদের কথা। ঠিক আছে আন্টি। তারপর স্বাধীনের মা ড্রাইভারের হাত থেকে সব বাজারগুলো রেখে দেয়। শপিং ব্যাগগুলো ঘরে রেখে দিয়ে আসে। অন্যদিকে স্বাধীন রুমে তার বোনের সঙ্গে দুষ্টামি করছিল। একটু পর স্বাধীন তার বোনকে নিয়ে বাইরে চলে আসে। নিয়া স্বাধীনের বোনকে দেখতে পেয়ে তার দিকে ইশারা করে আসতে বলে। এইদিকে আসো। ঠিক আছে তো তুমি? স্বাধীনের বোন স্বাধীনের দিকে তাকায়, মাথা দিয়ে হ্যাঁ বলে। স্বাধীনের বোন গিয়ে নেহার সামনে দাঁড়িয়ে পড়ে। ড্রাইভারকে ইশারা দিতে একটা বড় কেক নিয়ে আসে। তারপর নেহা মোমবাতি জ্বালিয়ে স্বাধীনের বোনের হাতে ছুরি দিয়ে কেক কাটতে বলে। স্বাধীনের বোন কেক কাটতে লাগে। খুশিতে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে পড়ে। নেহা দেখতে পেয়ে টিস্যুতে মুছে ফেলে। পাগলি মেয়ে, এইভাবে কান্না করছো কেন? যতদিন আমি বেঁচে আছি তোমাদের চোখে কখনো পানি আসতে দেব না। স্বাধীন কথাটা শুনে অনেকটা অবাক হয়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। তারপর স্বাধীনের বোন কেক কেটে স্বাধীনকে, তারপর স্বাধীনের মাকে, নেহাকে, তারপর দৌড়ে গিয়ে তার বাবাকে খাইয়ে দিয়ে আসে। পাগল মেয়ে, তুমি আমাকে ম্যাম বলছো কেন? আপু বলে ডাকবেন না হয়তো? বাকি কথা বলতে নেওয়া দিয়ে স্বাধীন কথা বলতে লাগে, কারণ সে বুঝতে পেরেছিল নেহা কি বলবে এখন। নেহাও থেমে যায়। কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। ঠিক তখনই স্বাধীনের মা বলে, মা, তুমি তো অনেকটা সময় হলো এসেছো, কিছু তো খাওয়া দাওয়া করনি, একটু বসো, তোমার জন্য রান্না করে। না আন্টি, রান্না করতে হবে না, এখানে বসেন, আপনাদের সঙ্গে কথা বলতেই আমি এসেছি। সেটা কি বললে আর হয়? মা, তুমি এখানে বসো একটু, আমি রান্না করে আনছি। খাবার খেয়ে তবে কিন্তু যাবে, এর আগে কিন্তু আমি যেতে দেব না, এই বলে দিলাম। কথাটা বলে স্বাধীন মা কিচেন রুমে যায় রান্না করার জন্য। অন্যদিকে নেহা স্বাধীন এবং দুজনেই কথা বলছিল। ঠিক তখনই নেহা তার ব্যাগ থেকে একটা মোবাইল বের করে। স্বাধীন দেখে বুঝতে পারে এটা আইফোন, কিন্তু কাকে দেবে? তখন নেহা স্বাধীনের বোনের দিকে আইফোনটা এগিয়ে দেয়। স্বাধীনের বোন নিতে নারাজ দেখায় স্বাধীনের দিকে তাকায়, মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। স্বাধীনের বোন প্যাকেট খুলে আইফোন দেখতে পেয়ে জোরে সোরে চিল্লানি দিয়ে ওঠে।
আচ্ছা, আঙ্কেলকে চিকিৎসা করানোর জন্য কত টাকা লাগবে? ম্যাম, অনেক টাকা লাগবে। আমি তো এটা জিজ্ঞেস করছি, কত টাকা লাগবে? প্রায় অনেক টাকা লাগবে, প্রায় 30 লক্ষ টাকা। আর বাংলাদেশের চিকিৎসা হবে না, এই জন্য বিদেশে যেতে হবে ডাক্তার বলেছে, তাই আমি হাল ছেড়ে দিয়েছি। তারপরেও চেষ্টা করছি, দেখি পারি কি না। স্বাধীনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নেহা তার ব্যাগ থেকে চেক বই বের করে লিখতে লাগে। একটু পর স্বাধীনের দিকে 35 লক্ষ টাকার একটা চেক এগিয়ে দেয়। স্বাধীন চেকটা নিতে নারাজ দেখায়, কিন্তু নেহা অনেক জোরাজুরি করতে লাগে। হাতে নিয়ে দেখে 35 লক্ষ টাকার চেক। স্বাধীন অবাক হয়ে যায়, নেহার দিকে তাকিয়ে বলে, ম্যাম, বুঝতে পারছি আপনি হয়তোবা আমাকে উপহাস করছেন, তাই না? চাই না কারোর দোয়া নিয়ে বাঁচতে। এইভাবে কথা বলছো কেন তুমি? তুমি তো ভালো করেই জানো তুমি আমার কি হও। আর উপহাস নয়, তোমার বেতনের থেকে কিছু কিছু টাকা করে কেটে রাখবো প্রতি মাসে। নেহার কথা শুনে স্বাধীন রাজি হয়ে যায়। তারপর নেহা পুনরায় বলতে লাগে, আঙ্কেলকে খুব দ্রুত চিকিৎসা করাতে হবে। আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, ওরা কালকের মধ্যেই সবকিছু অ্যারেঞ্জ করে ফেলবে। তুমি একটা কাজ করো, আঙ্কেল আর আন্টির পাসপোর্টটা আমাকে দিয়ে দাও, আমি ওর কাছে মেল করে পাঠিয়ে দিচ্ছি। নেহার কথা শুনে স্বাধীন রুমে যায়। তারপর তার বাবা আর মায়ের পাসপোর্ট নিয়ে আসে। নেহার ছবি তুলে তার বন্ধুর কাছে পাঠিয়ে দেয় আর তাড়াতাড়ি মেডিকেলে প্রবেশ করতে বলে। নেহার বন্ধু 12 ঘন্টা সময় চায়। স্বাধীন অনেক খুশি হতে লাগে। স্বাধীনের বোন অবাক হয়ে যায়, কি হচ্ছে এইসব বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে নেহা বললেন, এইবার তোমার শখের ফোন তোমার কাছে রেখে দাও। তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। তোমার বাবা ঠিক আগের মতো হাঁটা চলাফেরা করতে পারবে, সাধারণ মানুষের মতো। তারপর তারা তিনজন মিলে আনন্দ করতে লাগে। স্বাধীনের মার রান্না শেষ হলে খাওয়া দাওয়া করে স্বাধীন তার মাকে সব কথা খুলে বলে। অনেক খুশি হয়। নেহা সবার হাসি দেখে কেন জানি তার অনেক ভালো লাগে। তারপর অনেকক্ষণ স্বাধীনের মা বাবা বোনের সঙ্গে আড্ডা দিতে লাগে। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে নেহা স্বাধীন গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে তার আগের বাসার দিকে যেতে লাগে। বাসে গিয়ে দরজার কলিং বেল দিতে নেহার বাপ এসে দরজা খুলে দেয়। নেহা দরজা দিয়ে এক পা ভিতরে যেতে ঠাস ঠাস করে নেহার গালে দুটা থাপ্পড় বসিয়ে দেয় তার বাবা। স্বাধীন নেহা দুজনেই অবাক হয়ে যান। এই শিক্ষা দিয়েছে তোকে, পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। মানে বাবা, কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। তাই তো বলি, সামান্য একটা ছেলের জন্য এত আদিক্ষেতা কেন? এটার কারণ বিয়ে করে ফেলেছিস, আবার আমাদের সামনে নিয়ে এসে পার্সোনাল বডিগার্ড পরিচয় দিস। বললেও তো পারতি যে আমার হাজবেন্ড হয়। আমরা বিয়ে করে ফেলেছি, আমরা কি মেনে নিতাম না? অযথা নাটক করার কি দরকার ছিল? স্বাধীন তো নেহার বাবার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল এই তা সব গেল, কিন্তু যে নেহার বাবা এইসব এত সহজে মেনে নেবে কখনো ভাবতেও পারেনি। তখন স্বাধীনের দিকে তাকায়। স্বাধীনকে ভয় পেতে দেখে নেহার বাবা স্বাধীনের কাছে এসে ঘাড়ের উপর হাত রেখে বলে, আরে বাবা, ভয় পাচ্ছ কেন? ভয় পেতে হবে না তোমাকে। তোমাকে তো এমনিতেই অনেক আগে থেকে পছন্দ আমার। তোমরা এসব করেছো, আগে বলতে না? তাহলে তোমাকে কি আমরা এসব কথা বলি? জামাই আদর করা শুরু করতাম। নেহার বাবার শেষের কথা শুনে স্বাধীন হেসে ফেলে। তারপর নেহার বাবা স্বাধীনকে নিয়ে বাসার ভিতর প্রবেশ করে। বসার রুমে গিয়ে বসিয়ে দেয় নেহাকে স্বাধীনের পাশে। নেহা মুখ তুলে সামনের দিকে তাকায়, অবাক হয়ে যায়। স্বাধীন অবাক হয়ে যায়। সামনে সেই পাহাড়ের চেয়ারম্যানের মেয়েকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। স্বাধীন আর নেহা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর নেহা তার বাবা মা সবার সঙ্গে কথা বলতে লাগে। সবাই সবকিছু হাসি মুখে মেনে নেয়, কারণ তারা স্বাধীনকে অনেক ভালো ছেলে আর অনেক পছন্দ করে ফেলেছে। সবাই মিলে খাচ্ছিল, এমন সময় পাশ থেকে নেহার বোন বলতে লাগে, দুলাভাই, তুমি আগে কেন বলো নাই যে তুমি আপুকে বিয়ে করেছো? আমি তো তোমাকে নিয়ে বাসর ঘরের স্বপ্ন দেখে ফেলেছি রাতে। নেহা তার বোনের কথা শুনে রেগে তার দিকে তাকায়। সবাই হাসতে লাগে। এভাবে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে। তারপর সবাই টিভি দেখতে লাগে। তারপর রাত যখন গভীর হয়, যে যার রুমে চলে যায়। স্বাধীন তার রুমে ঢুকতে যাবে, দেখে তালা লাগানো। পাশে নেহার বোন আর নেহার চাচাতো বোন দাঁড়িয়ে আছে। আরে দুলাভাই,
এখন আর আলাদা থাকতে হবে না, সবাই জেনে গেছে। এখন একসঙ্গে থাকলে কোনো সমস্যা নেই। এখন আমাদের ট্রিট দেন, আমরা চলে যাই। মানে? ধ্যাত, এত মানে মানে করছেন কেন দুলা ভাই? টাকা চাচ্ছি, টাকা দেন। বাকিটা না হয় আপনি রুমের ভেতরে গেলেই বুঝতে পারবেন। স্বাধীন নিজেকে অনেক লজ্জিত অনুভব করে, কারণ তার কাছে মাত্র 100 টাকা ছাড়া বাকি কোনো টাকা নেই। এটা নেহার বোন আর নেহার চাচাতো বোন বুঝতে পেরে বলে, আরে বাদ দে, টাকা না হয় পরে নেব। এখন ভাইয়ার অনেক ভয় পেয়ে আছে, আগে আপুর কাছে যা, তারপর না হয়। কথাটা বলেই নেহার বোনেরা এসে স্বাধীনের হাত ধরে নেহার রুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়, দরজা লাগিয়ে দেয়। স্বাধীন সামনের দিকে তাকিয়ে দেখে পুরো ঘরটা আলোকিত হয়ে আছে মোমের আলোতে। সামনে অনেক সুন্দর বাসর ঘরে সাজানো, তার মাঝখানে নেহা ঘোমটা দিয়ে বসে আছে লাল শাড়ি পরে। স্বাধীনকে রুমে আসতে দেখে নেহা খাট থেকে উঠে স্বাধীনের কাছে এসে পা ধরে সালাম করতে লাগে। এইটা দেখে স্বাধীন বলে, আরে ম্যাম কি করছেন? আমার পা ধরছেন কেন? বাসর ঘরে স্বামী স্ত্রীর পা ছুঁয়ে সালাম করে, জানো না এটা? জানি তো, বাট আমাকে তো আর আপনি স্বামী হিসেবে মেনে নেন না। আমি তো আপনাকে স্ত্রী হিসেবে মানি না। তাহলে এসবের আবার কি? কি বললি তুই? আমাকে স্ত্রী হিসেবে মানিস না? ওয়েট, দেখাচ্ছি তোকে। কথাটা বলে নেহা শাড়ির ওড়না মাজায় বেঁধে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। স্বাধীন পিছিয়ে যেতে লাগে। দরজার কাছে এসে দেখে দরজা বাইরে থেকে লাগানো, তার বাঁচার আর কোনো পথ নেই। কোথায় যাবে চান্দু এখন? আর তোমার কোনো পথ খোলা নেই। স্বাধীন বুঝতে পারে নেহার সঙ্গে সায় দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাই নেহার কাছে এগিয়ে আসে। নেহাকেও শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে, কপালে, কোমরে অনবরত কিস করতে লাগে। কেঁপে উঠতে লাগে নেহা। তারপর নেহাকে কোলে তুলে খাটের উপর ফেলে দেয়। এক এক করে নেহার শরীর থেকে সব খুলতে লাগে। তারপর নেহার পেটে, কোমরে কিস করতে লাগে। নিমিষে দুজন হারিয়ে যায় ভালোবাসার অতল গভীরে।